আচ্ছা, গত ক্লাসের ধারাবাহিকতায় দুইটা জিনিস বাকি ছিল। সেই দুইটা জিনিস হচ্ছে আমরা আজকে শেষ করব, আইইউসিডি এবং হচ্ছে ইনজেক্টেবল কন্ট্রাসেপশন। আইইউসিডি থেকে কোশ্চেন আসে, ইনভ্যারিয়েবলি কোশ্চেন আসে। আইইউসিডি বইয়ে, থার্ড ইয়ারের বইয়ে আইইউডি লেখা, হ্যাঁ। তো আইইউসিডিটা হচ্ছে আসলে অ্যাপ্রোপ্রিয়েট, ইন্ট্রা-ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। শুধু আইইউডি বললেও হয়, ওখানে দেখলাম থার্ড ইয়ারের বইতে আইইউডি লেখা, বাট আইইউসিডিটা বললে আমার কাছে মনে হয় যে বেস্ট হয়। আচ্ছা, তারপর হচ্ছে ইনজেক্টেবল কন্ট্রাসেপশন। আচ্ছা, এই দুইটা জিনিস আমরা একটু পড়বো আজকে। আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছি যে পরীক্ষায়, প্রফেশনাল পরীক্ষায় কোশ্চেন আসছে আইইউসিডি থেকে। আইডিয়াল ক্যান্ডিডেট কারা, তারপর হচ্ছে এটা মেকানিজম অফ অ্যাকশন কি, এটার কমপ্লিকেশন কি হয়, মানে জটিলতা কি হয় এটা দেওয়ার পরেই। তারপরে হচ্ছে পার্মানেন্ট কনসেপ্ট অফ, যেটা পার্মানেন্ট, হ্যাঁ, স্টেলাইজেশন যেটা আছে। তারপর হচ্ছে আইইউসিডি কিভাবে এটা কাজ করে, বা মেকানিজম একই কথা। হাউ ডাজ আইইউসিডি ওয়ার্ক অথবা মেকানিজম অফ অ্যাকশন, এই দুইটা একই। একটু ঘুরিয়ে প্রশ্নটা লিখে আর কি। রাইট ডাউন ইটস কমপ্লিকেশন, আবার দেখতে পাচ্ছি এই কোশ্চেনটাই আবার 17 সালে আসছে, 18 সালে আসছে, একটু ঘুরিয়ে আসছে। তারপরে হোয়াট আর দ্য ইউজফুল ফ্যামিলি প্ল্যানিং মেথড ফর এ নিউলি ম্যারিড কাপল। তো এটা আসলে আজকের জন্য না, আজকের জন্য এইটা না, প্রশ্নটা না, এটা কত ক্লাসে আমরা পড়ে আসি। এটা শুধুমাত্র দেখা যাচ্ছে যে ব্যারিয়ার যে মেথড আছে, কিংবা হচ্ছে যে কি বলে যে ওসিপি আছে, তারা হচ্ছে তাদের জন্য হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। বাকি চারটা হচ্ছে আজকে এই বিষয়ের জন্য আমরা দেখব। ওকে, তাহলে আইইউসিডি, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস অর ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপ্টিভ ডিভাইসটা আসলে কি জিনিসটা সংক্ষেপে, রাইট, জাস্ট এখানে বোঝার জন্য। এটা হচ্ছে প্রথমত একটা প্লাস্টিক অথবা মেটাল, ধাতু, কপার দিয়ে অথবা প্লাস্টিক দিয়ে এটা তৈরি করা হয়, বা দুইটা মিলিয়ে হতে পারে। বিশেষ করে যেটা যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটুকু এরকম ভাবে প্লাস্টিকের, এখানে আবার মেটাল, রাইট, এখানে দুইটা কম্বিনেশন থাকে। এটা কি করা হয়, ইউটেরাসের ভিতরে ইনসার্শন করা হয়, মানে প্রবেশ করানো হয়। এটাকে বলা হচ্ছে ক্যাভিটি, মানে গর্ত, ইউটেরাইন ক্যাভিটি। এই অংশটাকে পুরাটাকে বলছি ইউটেরাইন ক্যাভিটি। ফর কনসেপশন এটাই, intrauterine contraceptive device are made of plastic, metal, or combination of these materials meant for insertion into the uterine cavity for contraception। তার মানে এটা প্রথম বলা হচ্ছে যে কি দিয়ে তৈরি করা হয়, তারপর কোথায় এটা ইনসার্শন করা হয়, কেন করা হয়। এই তিনটার বিষয় যদি বলতে পারি তাহলে আইইউসিডি বা আইইউডি। ওকে, তাহলে আমরা এখন দেখবো যে টাইপগুলো কি কি, রাইট। টাইপগুলো, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। টাইপগুলো কি কি, বিকজ এখানে তিনটা প্রজন্ম, আহ, গত ক্লাসে বলেছিলাম উইন্ডোজ যেরকম প্রজন্ম হয়, জেনারেশন, ঠিক এখানেও তিনটা জেনারেশন কিন্তু পার হয়ে গেছে অলরেডি, মানে দুইটা পার হয়ে গেছে। ফার্স্ট জেনারেশন অলরেডি পার হয়ে গেছে, সেকেন্ড জেনারেশন অলরেডি গন, থার্ড জেনারেশন এখন চলতেছে। বাট এই দুইটা এখনো ইউজ হয়, দুইটা ইউজ হয়, মানে দুইটা জিনিসের বিষয়টা ইউজ হয়। ফার্স্ট জেনারেশনে যেটা ছিল সেটার মধ্যে কোনো ওষুধ ছিল না, মেডিকেটেড। মেডিকেটেড শব্দটা মানে হচ্ছে মেডিসিন, এটার মধ্যে কোনো মেডিসিন দেয়া নাই, শুধুমাত্র এক ধরনের মেটালিক যে রিয়াকশন, সেটাই হচ্ছে তখন কন্ট্রাসেপশন করতো। এটা প্রথম প্রথম দিকে, প্রথমের দিকে আমি একটা এক্সাম্পল বলি, যে সেটা হচ্ছে যে এটা খুব অথেন্টিক কিছু না, বাট একটা ধারণা করা হয় যে রোমান সম্রাটে সেই সময়ের মধ্যে প্রথম হচ্ছে মানুষ যখন কন্ট্রাসেপশনের ভাবনা চিন্তা মাথায় আসতে শুরু হইলো, তখন তারা এরকম ভাবে লোহার, এরকম ভাবে বা কপারের বা নিকেলের এরকম ধাতব দণ্ড তখন ইউটেরাইনের ভিতরে ইনসার্শন করানো হতো, হ্যাঁ, কন্ট্রাসেপশনের জন্য। তো সেখান থেকে আইইউডি আসছে কিনা সেটা আমি এক্সাক্ট করে বলতে পারবো না, বাট ওটার এরকম একটা আহ, বলে যে একটা ঘটনা বা ইতিহাস ছিল রোমান সম্রাট সময়, সেই সময় আর কি। তো সেটাই আসলে এক্স্যাক্টলি ছিল যে নন মেডিকেটেড আইইউসিডি যেটা ছিল ফার্স্ট জেনারেশনের। তারপরে এখন যেটা আমাদের সময়ে যেটা ইউজ হয় সেটা হচ্ছে মেডিকেটেড। মেডিকেটেড মানে হচ্ছে এটার মধ্যে কিছু মিক্সড করা, মেডিসিন মিক্সড করা অথবা কোনো কম্পোনেন্ট এখানে থাকে, রাইট। সো সেকেন্ড জেনারেশন সেটা হচ্ছে কপার আইওডি। কপার বলতে যে কপার, সিইউ কপার, এটা একটা ধাতু, মেটাল। তো এটা সেটা থাকে, মিক্সড করা থাকে। আরেকটা হচ্ছে যেটা সব থেকে বেশি ইউজ হয় এখন, সেটা হচ্ছে হরমোনাল রিলিজিং আইওডি, অর্থাৎ সেটার মাথায় হরমোন থাকে। আমরা যেমন হরমোন ওসিপি পড়ছি, ওসিপি একটা, এটার ভিতরে ইস্ট্রোজেন প্রজেস্টেরন থাকে, ঠিক এই যে কপারটিটা আছে, কপারটির মধ্যে তো হরমোন থাকে না, এই যে হরমোন যেটা, এটা দেখতে এরকমই। এই যেটার মাথাগুলো যেটা আছে এখানের মধ্যে এরকম প্রজেস্টেরন, এই হরমোনটা থাকে। জাস্ট কি হরমোন থাকে, প্রজেস্টেরন হরমোনটা এখানে মিক্সড করা থাকে। এটার মধ্যে কতগুলো কি বলে যে
ভেরিয়েবল আছে। ভেরিয়েবল কি, যেমন একই জিনিস আমরা বিভিন্ন কোম্পানি দেখি বিভিন্ন, ঠিক এরকম বিষয় আর কি। প্রথম হচ্ছে কপার টি, এখানে 220, এটা একটা হিসাব নাম্বার বা এরকম একটা পরিমাণ বোঝায় আর কি, কপারে 220 এরকম দেয়া হয়। তারপর হচ্ছে নোভাটি, তারপরে হচ্ছে পজেস্টাসার্ট, এগুলো কোম্পানির নাম জাস্ট। তারপর হচ্ছে ল্যাবো নর্জেস্ট্রেল, এটা হচ্ছে একটু দামি, এই দুইটা একটু দামি, এটা মোটামুটি বেশ খরচ হয় এখানে, প্রায় 8-9 হাজার টাকা লেগে যায় পজেস্টাসার্ট এবং হচ্ছে ল্যাবো নর্জেস্ট্রেল এটা। তাহলে এখান থেকে কোশ্চেন মূলত আসে যে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন আসলে কি। আর থার্ড জেনারেশন আসলে দুই একটা নাম জানতে চাই। কপার টি বলতে হবে, যে টি হচ্ছে 220 সি, আর হচ্ছে নোভা বা পজেস্টাসার্ট এইটুকু বলতে পারলেই হচ্ছে ভালো। এখন আমরা দেখবো যে মেকানিজম অফ অ্যাকশন, যে আসলে কাজটা কিভাবে আসলে করছে। ফার্স্ট জেনারেশন কিভাবে কাজ করতো, সেকেন্ড জেনারেশন কিভাবে কাজ করছে, বা এখন থার্ড জেনারেশন কিভাবে কাজ করছে, খুব সংক্ষেপে সংক্ষেপে পড়বো এবং এইটুকু পড়লে যথেষ্ট। প্রথমটার কথা বলছিলাম যে এটার মধ্যে কোনো মেডিসিন মিক্সড করা থাকে না। সো এটা শুধুমাত্র একটা বাইরে থেকে যে কোনো জিনিস, হ্যাঁ, শরীরের ভিতর আমি যদি শরীর একটা কল্পনা করি, এটার ভিতরে যে কোনো জিনিস যদি আমি এখানে ঢুকিয়ে দিই, সেটা লোহা হতে পারে, নিকেল হতে পারে, এটা কি করবে ভিতরে কিন্তু ইনফেকশন তৈরি করবে, হ্যাঁ, কিংবা হচ্ছে এখানে হচ্ছে গ্যাংগ্রিন তৈরি করতে পারে, ঘা তৈরি করতে পারে, ইত্যাদি ইত্যাদি তৈরি হতে পারে। কারণ বাইরে থেকে যদি কোনো কিছু যদি আমাদের শরীরের ভিতরে যদি ঢুকানো হয়, এটা বাইরে বডির জন্য ফরেন বডি হিসাবে, মানে বাইরের বস্তু হিসাবে বিবেচিত হয়। তো এটা সেই জন্য, এটার কারণে এটার ভিতরে একটা প্রতিকূল পরিবেশ তৈরি হয়, সেটাই আসলে এই জায়গাটার মধ্যে হইতো, হ্যাঁ, ইউট্রাইন ক্যাভিটির মধ্যে সেই বিষয়টাই এক্স্যাক্টলি হইতো। So it causes the foreign body reaction in the uterine, causing cellular and the biochemical changes. সেল যেটা ছিল এবং এটার ভিতরে যে কেমিক্যাল ছিল, সেলের ভিতরে বিভিন্ন কেমিক্যাল কম্পোনেন্ট থাকে, তো সেগুলোর মধ্যে চেঞ্জ নিয়ে আসতো। এবং এর ফলে আলটিমেটলি চেঞ্জটা মূলত আসছে অ্যান্ড্রোমেট্রিয়ামে, যে ভিতরে যে ইনার লেয়ারটা ছিল, এই লেয়ারের মধ্যে এক্স্যাক্টলি চেঞ্জটা আসলে আসতো এখানে, অর্থাৎ এখানে ইমপ্লান্টেশনটা ঠিক মতো হতে দিত না। অ্যান্ড ইউটেরাইন ফাইব্রয়েড, অর্থাৎ এটার ভিতরে, এটার সাথে আর একটা শব্দ নিয়ে আসছে যে ইউটেরাইন ফাইব্রয়েডও যদি থাকতো, তারপরে দেখা যাচ্ছে যে এটা দেওয়ার কারণে এটা ইউটেরাইন ফাইব্রয়েডটা ক্ষয় হয়ে যেত বা এটা ডিস্ট্রাকটিভ হয়ে যেত। These changes impair the viability of the gamete and thus reduce its changes of fertilization rather than in its implantation. এটা কি করতো, এই যে বাইরে থেকে দেওয়ার ফলে, যে আমাদের ভিতরে যখন কোনো গ্যামেট যাইতো, গ্যামেট মিন্স এখানে স্পাম অথবা ওভাম, সেই দুইটা জিনিস যখনই যাইতো, এটাকে কি করে দিত, এটাকে ইম্পেয়ার করতো, অর্থাৎ বাধাগ্রস্ত করতো, ক্ষতিগ্রস্ত করতো। এবং এর ফলে যেটা হতো যে ফার্টিলাইজেশন হবে, অর্থাৎ মেল এবং ফিমেল একসাথে ফার্টিলাইজেশন হওয়াটাও বন্ধ করে দিত। ইভেন যদি সেটা হতেও, তারপরও যেটা ইমপ্লান্টেশন হতো, সেটাকে তারা নষ্ট করে দিত এই ফরেন বডি রিয়াকশনের কারণে। জাস্ট অর্থাৎ এখান থেকে জানতে চাই মূল শব্দটা কি, কিওয়ার্ড। এখানে কিওয়ার্ড হচ্ছে ফরেন বডি রিয়াকশন, স্পেশালি ইন দ্য সেলুলার অ্যান্ড দ্য বায়োকেমিক্যাল চেঞ্জেস। এই তিনটা শব্দ যদি বলতে পারি, ফরেন বডি রিয়াকশন, সেলুলার এবং হচ্ছে বায়োকেমিক্যাল চেঞ্জেস, বাস, তাহলে ফার্স্ট জেনারেশনটা বলা হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে হয়ে যাবে। তারপর দেখি সেকেন্ড জেনারেশন, যেটা কপার টি বলতেছি। আচ্ছা, ইন এডিশন, এডিশন মানে এখানে যুক্ত করা হয়েছে, medicated affect the enzyme in the uterus by altering the biochemical composition of the cervical mucus. Especially copper iron may affect sperm motility, capacitization, survival. আচ্ছা, এখানে একটু গুণগান গাইছে যে এটার সাথে কিছু কেমিক্যাল অ্যাড করার কারণে এক ধরনের সার্ভাইকাল মিউকাস যেটা আছে সেখানে এক ধরনের পরিবর্তন আসে। তবে তার থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে, যেটা আমি একটু কালার চেঞ্জ করে দিয়েছি, সেটা হচ্ছে স্পাম যেটা থাকে বাইরে থেকে যেটা যাবে আর কি, হ্যাঁ, সেই জিনিসটাকে, এটার মোটিলিটিটাকে কমিয়ে দেয়। ইভেন তার থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে এটাকে ডিস্ট্রাকটিভ করে ফেলে। কারণ কপার এটা একটা দেখা যাচ্ছে যে শরীরের জন্য একটু ক্ষতিকর, বাইরে থেকে যখন এটা দেয়া হয়। সো এই কপারটা যেটা হয় যে সেটা জিনিসটা যখন ভিতরে ইউটেরাস ক্যাভিটির ভিতর দেওয়া হতো কভার, তখন এটার স্পাম যখন যেত তখন স্পামটাকে নষ্ট করে ফেলতো। এখন সেই জন্য এগুলোর আমরা কমপ্লিকেশন দেখি, ডিসঅ্যাডভান্টেজ দেখি, কারণ এটা যেরকম ভাবে ক্ষতি করতেছে, স্পামটাকে নষ্ট করে ফেলতেছে, ঠিক তেমন ভাবে আমাদের বডিতেও কিন্তু অনেকগুলো ক্ষতি করে। এই জন্য প্রত্যেকটা পড়ার সাথে সাথে আমরা এটা লাভ এবং ক্ষতি এই দুইটা দিকেই হচ্ছে পড়ে আসতেছি। তারপরে লাভ ক্ষতি মিলিয়ে যেটা দেখবো লাভ বেশি সেটা আমরা গ্রহণ করব, যেটা ক্ষতি বেশি সেটা আমরা অ্যাভয়েড করব। তাহলে ফার্স্ট জেনারেশন এবং হচ্ছে সেকেন্ড জেনারেশন, এটা বুঝতে পারছো তোমরা? বলো যে ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশনটা বুঝতে পারছো কিনা? জি ভাইয়া।
কোনো কোশ্চেন? এখানে একটা কোশ্চেন ছিল যে এটা তো হচ্ছে একটা টেম্পোরারি মেথড, তাহলে কি কোনো সময় খুলে আবার ইয়া করা যাবে, মানে বাচ্চা নেওয়া যাবে, মানে হ্যাঁ প্রেগন্যান্ট হওয়া যাবে হ্যাঁ যে কোনো সময় খুললে হ্যাঁ পরে? হ্যাঁ, এটা রিভার্সিবল টাইপ, এটা আমি সামনে বলতাম, যাই হোক এটা রিভার্সিবল টাইপ ভালো। এটাও যে কোনো সময় খুলে বাচ্চা নেওয়া এবং এমনকি নেক্সট সাইকেলে, ধরো নেক্সট সাইকেলেই হচ্ছে বাচ্চা নেওয়া সম্ভব। একটা সাইকেল ধরো এই মাসে নিল, খুলে ফেললো, দেখা যাচ্ছে নেক্সট সাইকেল হইলো, তারপরেই দেখা যাচ্ছে যে কনসেপশন হওয়া সম্ভব। এটার রিভার্সিবলটা খুব ভালো আইইউসিডি। এই জন্য বর্তমানে আইইউসিডি, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস অথবা ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, গভর্নমেন্ট থেকে মায়ের হাসি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ম্যারেজ স্টপস, হ্যাঁ, নন অর্গানাইজেশন যেগুলো আছে খুব বেশি প্রমোট করতেছে, এবং হু এগুলো নিয়ে খুব কাজ করতেছে, বিশেষ করে যেগুলো ওভার পপুলেটেড কান্ট্রি, বাংলাদেশ, পাকিস্তান, সরি এই আফ্রিকান, হ্যাঁ এইসব দেশগুলোতে কাজ করছে। এটা আপ টু, এটার ভালো দিক হচ্ছে যে এটা 10 বছর পর্যন্ত কাজ করে একটা কপারটি। হ্যাঁ, এটা একবার ইউজ করে 8-10 বছর পর্যন্ত এটা কন্ট্রাসেপশন দেয়, আবার যে কোনো মুহূর্তে খুলে ফেলেও আবার প্রেগনেন্সি নিয়ে আসা সম্ভব। এটা হচ্ছে এটা সব থেকে ভালো ব্যাপার। এত লং টাইম কন্ট্রাসেপশন কোনোটাই দেয় না, যেগুলো মানে টেম্পোরারি মেথড যেগুলো আছে, মেথডের মধ্যে যেগুলো আছে। আচ্ছা, এখন দেখি আমরা লাস্ট যেটা দেখি, মেকানিজম অ্যাকশন অফ দ্য থার্ড জেনারেশন যেটা আছে, আমরা যেটা পড়ছি থার্ড জেনারেশনের কয়েকটা পড়লাম, যেমন হচ্ছে নবনেরজেস্ট্রল, হ্যাঁ, তারপর হচ্ছে প্রজেস্টাসার্ট, যেগুলোর সাথে কি থাকে যে আমাদের প্রজেস্টেরন হরমোনটা অ্যাড করা থাকে। তো প্রজেস্টেরন হরমোনের যে কাজটা কি, আমরা যে ওসিপি যখন পড়ছিলাম গত ক্লাসে, আমরা দেখেছিলাম যে বাইরে থেকে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন দেওয়ার কারণে, বিশেষ করে প্রজেস্টেরনটা যখন হচ্ছে আমাদের লিউটিনাইজিং হরমোন আসে, তখন হচ্ছে প্রজেস্টেরন তৈরি হয়। সেই জন্য বাইরে থেকে যদি প্রজেস্টেরন আমরা দিয়ে দিই, তাহলে আর লিউটিনাইজিং হরমোনটা আসবে না। আর যদি লিউটিনাইজিং হরমোনটা না আসে, তাহলে ওভুলেশনটা হবে না। এটাই হচ্ছে একই কাজ। ওইটা বড়িতে দিচ্ছি, ওরালে মুখে খাইয়ে দিচ্ছি, এটা হচ্ছে ওই জায়গার মধ্যে ইনসার্শন করে রাখছি, এটা হচ্ছে মূল কাজ। তার সাথে সাথে কি দেখি, যে প্রজেস্টেরন থার্ড জেনারেশন আইইউসিডি ইনক্রিজিং দ্য থিকনেস অফ দ্য সার্ভাইকাল মিউকাস দেয়ার বাই দ্য প্রিভেন্ট দ্য স্পাম এন্টারিং দ্য সার্ভিক্স। হ্যাঁ, এটা একটা কথা। তবে এটার আগে যেটা প্রথম বললাম, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে দেখা যাচ্ছে যে সার্ভিক্স যেটা আছে, এই যে নিচের অংশটাকে বলি হচ্ছে সার্ভিক্স, এই জায়গার মধ্যে দেখা যাচ্ছে আমাদের মিউকাস থাকে। হ্যাঁ, যেটা গত ক্লাসেও বলছিলাম, তো এই মিউকাস দেখা যাচ্ছে যে এখানে মিউকাসটা তখন খুব ঠিক হয়ে যায়। হ্যাঁ, ঠিক মানে কি, মোটা হয়ে যায়, পুরু হয়ে যায়, হ্যাঁ একসাথে অনেক পুরু হয়ে যায়। তো পুরু হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে এটার ভিতর দিয়ে তখন আর স্পামটা যেতে পারে না, এটা একভাবে প্রোটেকশন দিচ্ছে। আচ্ছা, আরেকটা হচ্ছে ডিক্রিজ দ্য থিকনেস অফ দ্য এন্ডোমেট্রিয়াম মিউকোসা দেয়ার বাই প্রিভেন্ট ইমপ্লান্টেশন। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা হচ্ছে যে আমাদের যে ভিতরে এন্ডোমেট্রিয়াম আছে, এন্ডোমেট্রিয়ামের ভিতরে যে ইমপ্লান্টেশনটা হয়, সেই ইমপ্লান্টেশনটা এখানে করতে দিচ্ছে না। কারণ এই যে ভিতরে যে লেয়ারটা আছে, এন্ডোমেট্রিয়ামের ভিতরে লেয়ার, এই লেয়ারটা হচ্ছে ঠিক হয়ে যাচ্ছে, থিকনেস হয়ে যাচ্ছে। হুম, কিংবা হচ্ছে সেই জায়গাটাকে ডিক্রেস করতে পারতেছে, থিকনেসটাকে ডিক্রেস করে ফেলতেছে, ক্ষয় করে ফেলতেছে এন্ডোমেট্রিয়াম। বিশেষ করে এন্ডোমেট্রিয়ামের মধ্যে এখানে আবার 3টা লেয়ার আছে এন্ডোমেট্রিয়ামের মধ্যে, একদম যেটা মাইমেট্রিয়ামের সাথে ঘেঁষে থাকে এটাকে বলি বেজাল লেয়ার, মাঝখানটাকে বলি আমরা স্পঞ্জি লেয়ার, আর এই দিক থেকে বলি কম্প্যাক্ট লেয়ার। এই 2টা লেয়ার হচ্ছে শেডিং হয় প্রতি বছর, প্রতি মাসে। সেই 2টা লেয়ারটাকেই হচ্ছে ডিক্রিজ করে ফেলতেছে। সেই জন্য এখান থেকে আর এন্ডোমেট্রিয়াম যে বেড তৈরি হবে বাচ্চা কি বলে বড় হওয়ার জন্য, বা এখান থেকে যে প্লাসেন্টা তৈরি হবে, সেটা আর তৈরি হতে পারতেছে না। এটাই মূলত থার্ড জেনারেশন যেটা আছে সেটার কাজ। এখানে 2টা কথা আছে, আর একটা কথা আমি বলে দিলাম। এইটুকু যদি বলতে পারো, তাহলে আমার কাছে মনে হয় যে শেষ। যে রিটিনাইজিং হরমোনটাকে প্রিভেন্ট করছে প্রজেস্টেরন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তার সার্ভিক্সটাকে, মিউকাসটাকে ঠিক করে ফেলতেছে, যার ফলে স্পাম যেতে পারছে না। আর হচ্ছে এন্ডোমেট্রিয়াম যেটা ছিল এর লেয়ারটাকে ঠিক ডিক্রিজ করে ফেলতেছে, বাস। এটাই হচ্ছে আইইউসিডি। এখন হচ্ছে যে আসলে কাদেরকে আমরা আইইউসিডিটা নেয়ার জন্য সাজেস্ট করব, এটা বলা হয় দ্য আইডিয়াল আইইউসিডি ক্যান্ডিডেট হু ক্যান ইউজ আইইউসিডি। আচ্ছা, 1 নাম্বারে যার একটা বেবি আছে, অ্যাটলিস্ট 1 লিভিং চাইল্ড থাকতে হবে, একটা অবশ্যই থাকতে হবে। তারপরে তার কোনো পেলভিক ডিজিজ থাকা যাবে না। হ্যাঁ, পেলভিক বলতে পেলভিক অর্গান যেগুলো আছে যেমন ইউটেরাস, তারপরে হচ্ছে ফেলোপিয়ান টিউব, হ্যাঁ ওভারি, এগুলোর মধ্যে কোনো ডিজিজ থাকা যাবে না। এটা দেওয়ার আগে ডিজিজ থাকলে চলবে না। হ্যাজ নর্মাল মেনস্ট্রুয়েশন সাইকেল, তার সাইকেলটা রেগুলার হতে হবে, 21 থেকে 35 দিনের ভিতরেই হতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে ইট ইজ উইলিং টু চেক আইইউসিডি টেল। আচ্ছা, কারণ কি,
আইইউসিডিটা আমরা দেখি, আইইউসিডিটা তো দেখতেই পাচ্ছি যে একটা কিরকম থাকে। তো এরকম লম্বা একটা কাঠির মতো থাকে, একটা স্টিক থাকে, এখানে একটা সুতা থাকে এটার ভিতরে। হ্যাঁ, এরকম প্লাস্টিকের থাকে, এটার ভিতর দিয়ে একটা সুতা থাকে। হ্যাঁ, এরকম একটা সুতা থাকে, ছোট্ট চিকন সুতা থাকে। ওটা আবার ভালো সুতা, এই সুতা না যে সুতা নষ্ট হয়ে যাবে। মানে সুতা থাকে, আর এদিক থেকে হচ্ছে তোমার এই দুইটা পাখার মতো থাকে। এই সুতাটা টান দিলে কি বলে, এটা যদি টান দাও তুমি, তাহলে এই পাখাটা চুপসে যাবে, মানে এদিকে ন্যারো হয়ে যাবে। যত টান দিবা তত ন্যারো হয়ে যাবে, রাইট? তো বিষয়টা এমন, এটা ফ্লেক্সিবল। হ্যাঁ, এই জিনিসটা নিচের দিকে নামে উঠে এরকম হয়। তো এই জিনিসটা দেখা যাচ্ছে যে যারা হচ্ছে চেক করতে হবে, কারণ দেখা যাচ্ছে সুতাটা ভিতরে চলে গেছে, এদিক সেদিক হয়ে গেছে, দেখা যাচ্ছে যে কাঠিটা, হ্যাঁ কাঠিটা সাধারণত কিভাবে থাকে, হ্যাঁ কাঠিটা সাধারণত দেখা যাচ্ছে যে আমাদের যদি এটা হয় এইভাবে থাকে। হ্যাঁ, এরকম ভাবে থাকে। এখানে দেখা যাচ্ছে যে কোনোভাবে যদি কোনো কারণে যদি দেখা যাচ্ছে এটা ঘুরে এদিকে এরকম হয়ে গেল, হ্যাঁ বা এরকম হয়ে গেল, তখন কিন্তু তার জন্য এটা কিন্তু একটা ডিসকমফর্ট তৈরি হবে, এবং এটার জন্য তার ব্লিডিং বেড়ে যেতে পারে। সো যারা হচ্ছে উইলিংলি চেক করতে পারবে যে ঠিক আছে কিনা, টেইলটা বা লেসটা বা সুতাটা ঠিক আছে কিনা, তারা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, তারপরে হচ্ছে হ্যাজ এন অ্যাক্সেস টু ফলো আপ ট্রিটমেন্ট দ্য পটেনশিয়াল প্রবলেম। হ্যাঁ, যারা হচ্ছে ঘন ঘন ফলো আপ নিতে পারবে বা ট্রিটমেন্ট নিতে পারবে, তাদের এটা আমরা সাজেস্ট করতে পারি। আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে অবশ্যই মনোগ্যামাস রিলেশনশিপ থাকতে হবে। অবশ্যই মানে কি বলে, মনোগ্যামাসতে বুঝি যে একটা রিলেশনের মধ্যে থাকতে হবে। তো এগুলো যদি থাকে, এই ক্রাইটেরিয়া গুলো যদি ফুলফিল হয় আমাদের, তবেই তাদেরকে আমরা আইইউসিডি দিতে পারবো, আদারওয়াইজ তাকে আইইউসিডি দেওয়া যাবে না। বুঝতে পারছো তো নাকি? সহজ এটা খুব, যে কারা হচ্ছে আমাদের ক্যান্ডিডেট। ওকে, সো আমরা তারপরে দেখি যে ইন্ডিকেশন অর ইউজার ইন্ডিকেশন, মানে আমরা আসলে কোন কোনের জন্য আসলে দিব। আমরা যেমন ওসিপির মধ্যে পড়ে আসছিলাম যে কিছু কন্ট্রাসেপটিভ ইউজ আছে, কিছু নন কন্ট্রাসেপটিভ ইউজ আছে, ঠিক এখানেও আমরা কিছু কন্ট্রাসেপটিভ জন্য দেখবো আর কিছু নন কন্ট্রাসেপটিভের জন্য দেখবো। তো কন্ট্রাসেপটিভের জন্য বুঝতেই পারতেছি যে প্যারাস ওমেন হোয়ার স্ট্রেট কন্ট্রাসেপটিভ আর নট সুইটেবল। প্যারাস ওমেন বলতে, প্যারা বলতে বোঝাচ্ছি যারা ওমেন প্রেগনেন্ট মহিলা, তাদেরকে বলা হয় প্যারাস, বা যাদের সন্তান আছে তাদেরকে বলা হয় যে প্যারা। হ্যাঁ, যারা গর্ভবতী তাদেরকে বলা হয় গ্র্যাভিডা। আর যাদের একটা সন্তান আছে, আইদার এটা জীবিত থাকুক বা মৃত বাচ্চা হোক, সমস্যা নেই, এটাকে বলে প্যারাস ওমেন। এই প্যারাস ওমেন থেকে যাদেরকে স্টেরয়েড হরমোন, বিশেষ করে ইস্ট্রোজেন হরমোন যাদের জন্য সমস্যা, তাদেরকে এটা দেয়া যাবে না। প্যারাস ওমেন হোয়ার স্টেরয়েড কন্ট্রাসেপটিভ আর নট সুইটেবল, তাদেরকে তখন দিতে হবে। হ্যাঁ, সরি, যাদেরকে স্টেরয়েড হরমোন দিতে সমস্যা হয় তাদেরকে এটা দেয়া যাবে, কারণ এখানে প্রজেস্টেরন থাকে। তারপরে হচ্ছে যারা ইলিটারেট, অশিক্ষিত, আর তারা যারা হচ্ছে সুবিধা বঞ্চিত, আনপ্রিভিলেজড ওমেন, এই তিনটা মহিলাদেরকে, যে তারা ঘন ঘন ওসিপি কিনতে পারবেন না বা অন্যান্য মেথড গুলো তাদের পক্ষে কিনাটা মুশকিল। এই জন্যই তো গভর্নমেন্ট এত সাজেস্ট করতেছে, কারণ এগুলো নিয়ে এত সময় নেই। ঘন ঘন কি বলে যে মানুষ হচ্ছে ডাক্তারের কাছে যাবেও না, এই জন্য একটা দিয়ে দিলে 10 বছর পর্যন্ত লাস্টিং যাতে করতে পারে, সেই জন্য এই জিনিসটা সাজেস্ট করা হয়। তারপর হচ্ছে নন কন্ট্রাসেপটিভ। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ নন কন্ট্রাসেপটিভটা, কারণ হচ্ছে কন্ট্রাসেপশনের চাইতে নন কন্ট্রাসেপটিভ যেটা আছে এটা বেশি ইউজ করা হয়। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা এটা গাইনিকোলজিতে একটু বেশি পড়ানো হয়, এখানে একটু করে বলে রাখি শুধুমাত্র, এটা তোমাদের নাই অবশ্য এই সাইডটা, অ্যাশারম্যান সিনড্রোম। হ্যাঁ, যেটা হচ্ছে যে সেকেন্ডারি অ্যামোনিয়া। সেকেন্ডারি অ্যামোনিয়া বলতে বোঝানো হচ্ছে যে কোনো ডিজিজ থাকার কারণে ইউটেরাসের ভিতরে তার মেনস্ট্রুয়েশনটা বন্ধ হয়ে গেছে। সেই মেনস্ট্রুয়েশনটাকে রেগুলার করার জন্য তখন এই কপার, সরি এই যে কি বলে, প্রজেস্টাসার্ট, এটা যে মেডিকেটেড প্রজেস্টেরন, এই আইইউসিডিটা তখন দেওয়া হয়, তাদেরকে ইনসারশন করা হয়। তারপরে হচ্ছে ফলোয়িং এক্সিশন অফ দ্য ইউট্রাইন সেপ্টাম। আচ্ছা, ইউট্রাইন সেপ্টাম এটা একটু বলে রাখি, ইউট্রাইন সেপ্টাম কি। আচ্ছা, আমরা ইউটেরাসের ভিতরে ইউটেরাসটা তো আমরা এই যে দেখি, হ্যাঁ ইউটেরাস থাকে, এটার ভিতরে লেয়ার গুলো থাকে এইভাবে ভিতরে, এটা এই লেয়ারটাকে বলে হচ্ছে মায়োমেট্রিয়াম, এটাকে বলা হচ্ছে এটার ভিতরে যেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, রাইট? ভিতরে তো এটার মাঝখানে কিন্তু একটা গ্যাপ থাকে, রাইট, মাসেল থাকে। দেখা যাচ্ছে যে কোনো কারণে যদি এই দুইটা সেপ্টা, মানে পর্দার কথা বলছি, এটা একটা পর্দা, এটা একটা পর্দা, এই দুইটার মধ্যে যদি একসাথে মিশে লেগে যায়, এরকম হয়ে গেছে, একটার উপর আরেকটা হয়ে গেছে, একটা ডিজিজের কারণে, হ্যাঁ হয়ে গেছে, বা এখানে একটা টিউমার হয়েছে,
টিউমারটা বড় বড় হইতে হইতে দেখা যাচ্ছে যে এটার সাথে এটা এই লেয়ারটা এই লেয়ারের ভিতরে ঢুকে গেছে, তখন কি হবে? ব্লিডিং হবে, পেইন হবে, ডিসকমফোর্ট হবে সেই জায়গাটার মধ্যে। তখন এই দুইটার মাঝখানে এই এইটা ইনসার্শন করানো হয়, এই যে আইওসিডি যেটা ইনসার্শন করলে কি হয়, এই দুইটা পর্দাকে, এই দুইটা সেপ্টামটাকে পৃথক রাখে। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা কাজ। আচ্ছা, হরমোনাল আইওসিডি ইন দা ম্যানোরেজিয়া। হ্যাঁ, ম্যানোরেজিয়াস, ম্যানোরেজিয়া হবে এখানে। ম্যানোরেজিয়া, ম্যানোরেজিয়াস। হ্যাঁ, ম্যানোরেজিয়াস অর্থাৎ যাদের হচ্ছে দেখা যাচ্ছে যে ব্রেক থ্রু ব্লিডিং হয়। এইটুক শুধু তোমাদের ওগুলো বললে আবার অনেক ডিটেল চলে যাবে। যাদের ডিইউবি হয় সাধারণত, হ্যাঁ, ডিইউবির মধ্যে কোনো প্যাথোলজি থাকে না, সেই জন্য এটা দেওয়া হয়। তোমরা শুধু এইটুকু নাম মনে রাখলে চলবে, মেকানিজম বললে আবার অন্যদিকে চলে যাবে। সো এরাই হচ্ছে ইন্ডিকেশন, তাদের হচ্ছে মানে এই জিনিসগুলোর জন্য দেয়া হয় আসলে। এটা প্রথম পরে আসছি যে কাদের দিতে পারবে, এখন দেখতেছি যে কি কি কারণে দিতে পারবে, রাইট? আচ্ছা, এখন আমরা পড়ি যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি আছে। এটা এটা হাইলি ইফেক্টিভ, সেফ, লং অ্যাক্টিং, রিভার্সিবল, যেটা বলছিলাম যে কোনো সময় খুলে প্রেগনেন্সি আনা সম্ভব। সিস্টেমিক সাইড ইফেক্ট আর নেই। হ্যাঁ, সিস্টেমিক বলতে কি, যে তার ওসিপি খেলে যেরকম ভাবে দেখা যাচ্ছে যে তার ওই সিস্টেমিক ডিজিজ গুলো হয়, সিস্টেমিক যে হার্টের ডিজিজ হয়, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে ভেনাস থ্রম্বোসিস হয়, হ্যাঁ, লিভার ডিজিজ হয়, সেগুলোর এখানে হবে না। এই আইসিডি এর মধ্যে সেই জিনিসগুলো হয় না। আর এটা হচ্ছে লেস এক্সপেন্সিভ, মানে তুলনামূলকভাবে সেই হিসাবে যে 10 বছর ওসিপি কিনলে কত টাকা লাগবে, সেই হিসাবে লেস মানে খরচটা কম, সেই হিসাবে বলা হচ্ছে। এখন দেখি ডিসঅ্যাডভান্টেজ। এটা কি? প্রথমত এটা নিতে মানুষ চায় না, মেয়েরা নিতে চায় না। আমি নিজেও দেখছি এটা সাজেস্ট করলে নিতে চায় না, এটা ভয় কাজ করে, রাইট? ভয় কাজ করাটা খুব স্বাভাবিক। হ্যাঁ, এটা ফরেন একটা বডি থাকবে তার ভিতরে, এটা স্বাভাবিক। এই জন্য এটা মোটিভেশনটা দরকার হয়। লিমিটেশন ইন ইটস ইউজ, এটার ব্যবহারও খুব সীমিত, এই জন্য নিতে চায় না। আচ্ছা, যেমন এটার কিছু যে লোকাল রিয়াকশন হয়, বললাম যে ফরেন বডি দেওয়ার কারণে বা এই জিনিসটা দেওয়ার কারণে তার মিনস্ট্রুয়েশনের মধ্যে গোলমাল দেখা দিচ্ছে, মিনস্ট্রুয়েশনটা বেশি দিন ধরে হতে পারে, তখন ব্যথা হতে পারে যেটাকে বলি ডিসমেনোরিয়া, অথবা পেলভিসের এখানে ইনফ্লামেশন হতে পারে যেটাকে বলি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, অথবা পেইন হতে পারে পেলভিক পেইন, অথবা হেভি পিরিয়ড বা মেনোরেজিয়া। এটাই হচ্ছে এখানকার এটা সব থেকে বেশি ক্ষতি। আরেকটা সমস্যা যেটা থাকে কারো কারো, সেটা হচ্ছে রিস্ক অফ দ্য অ্যাক্টোপিক প্রেগনেন্সি। আচ্ছা, অ্যাক্টোপিক মানে শব্দটা হচ্ছে বাইরে। যেমন আমরা একটা ফেলোপিয়ান টিউব যদি এটা চিন্তা করি, এবং এটা যদি আমরা ওভারির কথা চিন্তা ভাবনা করি, তো আমাদের আসলে একটা কি হয়, একটা ওভাম ওভারি থেকে রাপচার হয়ে আমাদের এই অংশটা এসে থাকে, এটাকে বলি অ্যাম্পুলা। আর একটা স্পাম হচ্ছে এখান দিয়ে যে এখানে গিয়ে এটার সাথে মিলিত হয়ে এখানে ফার্টিলাইজেশন হয়। ফার্টিলাইজেশন হওয়ার পরে এই জিনিসটা আস্তে আস্তে নেমে আসে কোথায়, এন্ডোমেট্রিয়ামে, এখানে নিয়ে নেমে আসে, এখানে এসে ইমপ্লান্টেশন করে। কিন্তু এই অ্যাক্টোপিক প্রেগনেন্সির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই নিচে এখানে ফার্টিলাইজেশন করে এই জিনিসটা নিচে নেমে আসার কথা ছিল, কিন্তু না এসে এটা এখানেই ইমপ্লান্টেশন করে ফেলছে, এখানেই ইমপ্লান্টেশন করে ফেলতেছে। এখন এই ফিলোপিয়ান টিউব কি হবে? এটা তো ছোট জিনিস, এখানে যদি বাচ্চা বড় হয় এরকম, তাহলে এটা কি হবে? ব্রাস্ট হয়ে যাবে। সো এটাই বলতেছে ectopic pregnancy. Ectopic pregnancy means the pregnancy the outer of the uterine cavity. ইউটেরাইন ক্যাভিটির ভিতরে যদি ইমপ্লান্টেশন না হয়, অন্য কোথাও হয়, এটা ওভারির ভিতরেও হতে পারে, যে এখানে ফার্টিলাইজেশন হয়ে এটা এদিকে না আসে এদিকে চলে আসলো, ওভারির ভিতর হয়ে গেল, এরকম হয় কিন্তু। বাট এই সমস্ত কেসগুলোতে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই অপারেশন করে কি বলে যে মিসক্যারেজ করতে হয়, বাচ্চাটাকে বাঁচানো তো দূরের কথা, প্রেগনেন্সিটাও কন্টিনিউ করা সম্ভব হয় না। So this is the risks or the disadvantage of the IUCD or the copper T. Okay, what are the contraindication of IUCD? কাদেরকে এটা দেয়া যাবে না? যাদেরকে PID আছে, pelvic inflammatory disease আছে, যাদেরকে জেনিটাল ব্লিডিং আছে, যেটা এখনো ডায়াগনোসিস করা যায়নি আসলে কি জন্য হয়েছে, প্রেগনেন্সি অবস্থায় দেয়া যাবে না। যাদের ইউটেরাইন ফাইব্রয়েড আছে, টিউমার আছে, হ্যাঁ, তাদেরকে দেয়া যাবে না। যাদের ডিসমেনোরিয়া আছে, খুবই সিভিয়ার পেইন হয়, অত্যন্ত পেইন, তাদের তো এমনিই পেইন হয়, তাদের ভিতরে আর কিভাবে দিবে? তারপরে হচ্ছে ম্যানোরেজিয়া। তাহলে প্রথম বললাম, এখানে বললাম দেখো যে ম্যানোরেজিয়াস ওমেনকে দেয়া যাবে, আবার এখানে বলতেছি দেয়া যাবে না, দুইটা একটু কন্ট্রাকশন হয়ে গেল না? হ্যাঁ, ম্যানোরেজিয়া ওমেনদেরকে দিতে হবে যদি তার শরীরে প্রজেস্টেরন হরমোনের অভাবে যদি এই ম্যানোরেজিয়াটা হয়, যেটাকে বলে ব্রেক থ্রু ব্লিডিং,
ডিইউবিতে যেটা পড়ে আসে সেটার জন্য দেওয়া যাবে, এমনিতে দেওয়া যাবে না। আর একটোপিক প্রেগনেন্সি যেটা একটু আগে বলে আসলাম, একটু আগে, এটা যদি কোনো হিস্ট্রি থাকে তাদেরকে দেয়া যাবে না। নালী পাড়া ওমেন, যাদের কি কোনো ছেলে মেয়ে এখনো হয় না, সেটা তাদেরকে দেয়া যাবে না। আর হচ্ছে সিজারিয়ান সেকশন হওয়ার পরে 6 সপ্তাহের ভিতরে এই জিনিসটা দেয়া যাবে না, কন্ট্রা ইন্ডিকেশন। এখন আমি এই স্লাইডটা পরে ভুলে গেছিলাম গা, এই জন্য নিয়ে আসছি, কিন্তু গুরুত্বপূর্ণ স্লাইডটা। হ্যাঁ, সেটা হচ্ছে যে কমপ্লিকেশন কি কি হয় যদি আমরা দেই, পরবর্তী সময়ে এটার কি কি জটিলতা তৈরি হয়, এটাই বলছি। এবার রিস্ক কি কি, ব্লিডিং হয়, পেইন হয়, পেলভিক ইনফেকশন, তারপর হচ্ছে ইউটেরাইন পারফোরেশন, হ্যাঁ, ইউটেরাসটা দেখা যাচ্ছে ছিদ্র হয়ে যেতে পারে। তারপর হচ্ছে প্রেগনেন্সি সময় দিলে এটা একটা মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা, একটিভিক প্রেগনেন্সি। আর হচ্ছে এক্সপালশন, মানে অনেক সময় দেখা যাচ্ছে যে 2 থেকে 10% রোগীর ক্ষেত্রে এটা একটু বের করা একটু দেখা যাচ্ছে যে সমস্যা হয়ে যাচ্ছে, অনেক সময় হয়ে যেতে পারে। আবার দেখা যাচ্ছে যে 1000 জনের ভিতরে, সরি 1000 জনের ভিতর না, এত 70,000 অযুত লক্ষ, 1 লক্ষ মানুষের ভিতরে, মানে মায়ের ভিতরে একজন মানুষ মারাও যায়, সে রেকর্ডও কিন্তু আছে, কিন্তু সংখ্যাটা কম, 1 লক্ষের মধ্যে মাত্র একজন। তাহলে এই নামগুলো তোমাদের শুধু মনে রাখতে হবে যে এইগুলো হচ্ছে কমপ্লিকেশন। অলরেডি ডিসঅ্যাডভান্টেজের মধ্যে চলেই আসছে কিছুটা, তারপরে একটু এখান থেকে কমপ্লিকেশন গুলো একটু করে দেখে রাখলেই চলবে। হ্যাঁ, বাস দেখে রাখতে পারলে তুমি ভিতরে জিনিসগুলো এমনি লিখতে পারবা। এখন আসি ইনজেক্টেবল কন্ট্রাসেপশন, যেটা ইনজেকশন দিয়ে দেওয়া হয়। এটার মধ্যে কি থাকে, এটার মধ্যে প্রজেস্টেরন থাকে, সোজা কথা। এটা হচ্ছে 3 মাস পর পর দিতে হয়। এই ইনজেকশনটা 3 মাস পর পর দিলে মোটামুটি দেখা যাচ্ছে যে 3 মাস সেফ থাকা যায়, হ্যাঁ, বা নিরাপদে থাকা যায় আর কি, কন্ট্রাসেপশন হয় না এটা। তবে এটার সাইড ইফেক্টটা অত্যন্ত বেশি। হ্যাঁ, ইনজেকশনটা বল কন্ট্রাসেপশন দেওয়ার ফলে দেখা যাচ্ছে যেহেতু সহজে দেওয়া হয়, এটার জন্য দেখো তার পেলভিক পেনও হচ্ছে না, কোনো অন্য কোনো সমস্যা হচ্ছে না, হ্যাঁ, শুধুমাত্র ইনজেকশনে পুশ করে দেওয়া হইতেছে। এর জন্য যত মুশকিল তত আহসান, হ্যাঁ, যত কি বলে ভালো তত খারাপ। তো সেই জন্য এটার ফলে দেখা যাচ্ছে যে তার সিস্টেমিক ডিজিজ বা অন্য অন্য উপসর্গগুলো, অন্য অন্য কমপ্লিকেশন গুলো হওয়ার দিকে সম্ভাবনা বেশি থাকে, যে ইনজেক্টেবল যে কন্ট্রাসেপশন গুলো যেগুলো আছে। ইভেন আমি যেটা দেখেছি, ইনজেক্টেবল কন্ট্রাসেপশন দেওয়ার ফলে ইনফার্টিলিটি হতে পারে। ইনফার্টিলিটি মানে কি, যে প্রেগনেন্সি পরে ধারণ করাও অনেকের সমস্যা হয়ে যায় এই ইনজেক্টেবল কন্ট্রাসেপশনের কারণে, এরকম রোগী আমি দেখেছি। সো ইনজেক্টেবলের কাজ কি, কাজ অলরেডি বলে ফেলছি, সব জায়গায় একই কাজ। লেস হরমোনটাকে এখানে হচ্ছে সাপ্রেশন করতেছে, আর এই মিউকাসটাকে কি করতেছে, সার্ভাইকাল মিউকাসটা ঠিক করতেছে। আর এখানে ওই এন্ডোমেট্রিয়ামের লেয়ারটাকে ইমপ্লান্টেশন করতে দিয়েছে না, এখানে আরেকটা শব্দ আসছে ব্লাস্টোসিস্ট। হ্যাঁ, আর কোনো শব্দ না, অর্থাৎ একই কথা। ওসিপির যে কাজ, তারপরে হচ্ছে যে হরমোনের যেটা আইওসিডি বললাম যেটার কাজ, আর ইনজেক্টেবল সবগুলোর একই মেকানিজম। ব্লাস্টোসিস্ট আর কিছুই না, ধরো আমাদের যখন জাইগোট তৈরি হয়, একটা মেল এবং ফিমেল, এই দুইটা যখন ফিউজড হয় তখন এটাকে জাইগোট বলি। হ্যাঁ, 2টা সেল থাকে, 2টা থেকে তারপরে 4টা সেল হয়। হ্যাঁ, 4টা থেকে এরকম ভাবে 8টা সেল হয়, তারপরে 16টা সেল হয়। এই 16টা সেল যেটাকে বলি, এটাকে বলা হচ্ছে মরুলা। হ্যাঁ, মরুলার পরে হয় গ্যাস্টুলা, এরকম একটা সেলের একটা দশা হয়, এটা সাইডে এরকম ভাবে সেল থাকে, এটাকে বলে ব্লাস্টুলা, ব্লাস্টোসিস্ট বলে। এই ব্লাস্টোসিস্ট গুলো থেকে পরবর্তী সময় দেখা যাচ্ছে যে প্লাসেন্টাল মেমব্রেন তৈরি হয়। যাই হোক, সেটা অন্য দিকের কথা। এই ব্লাস্টোসিস্টটা গঠন করতে দেয় না, সোজা কথা। তার আগেও যদি বলে ফেলি যে এন্ডোমেট্রিয়ামের লেয়ারটাকে ঠিক করে ফেলে, ডিস্ট্রাকশন করতে পারে, তারপরে সমস্যা হয়ে যাবে। এখানে আর বলার কিছু নাই। ওভুলেশন এই যে দেখতে পাচ্ছি, এটাকে প্রিভেন্ট করতেছে। হ্যাঁ, বাস লিউটিনাইজিং হরমোনটাকে সাপ্রেশন করে দিতেছে, আর কিছুই না। পার্মানেন্ট মেথড, এটা খুব সহজ। পার্মানেন্ট মেথড, মেলের জন্য ভ্যাসেক্টমি, নামটা ইম্পর্টেন্ট, আর ফিমেলের জন্য ফিমেল টিউবার লাইগেশন বা টিবেক্টমি। এখানে 2টা শব্দ বলতে হবে, একটা হচ্ছে ওকুলেশন, প্রথম হচ্ছে কাটতে হবে, তারপরে জিনিসটা বেঁধে দিতে হবে, রাইট, এই 2টা শব্দ বলতে হবে। মেয়েদের ক্ষেত্রে ফেলোপিয়ান টিপ, ছেলেদের ক্ষেত্রে ভাঁজ ডিফারেন্স। বাস, দিস ইজ দ্য পার্মানেন্ট মেথড। আরেকটা মেথড আছে, এটা তোমাদের বইয়ে নাই, কিন্তু আমি টেক্সটটা নিয়ে আসছি। সেটা হচ্ছে এমআর করানো হয়, তোমরা অনেকে শুনে থাকবা যে মেনস্ট্রুয়েশন রেগুলেশন। দেখা যাচ্ছে এটা কখন করানো হয়, দেখা যাচ্ছে যে প্রেগনেন্সি, দেখা যাচ্ছে আনপ্লান প্রেগনেন্সি হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে তার কি হয়, প্রেগনেন্সি প্রথম সাইন সাইন কি, সিমটম কি, যে অ্যামেনেরিয়া, রাইট, তার মেনস্ট্রুয়েশনটা বন্ধ হয়ে যায়, মেনস্ট্রুয়েশন সাইকেলটা অফ হয়ে যায়। কারণ মেনস্ট্রুয়েশন সাইকেলটা অফ হয়ে যায় কেন, কারণ যে এন্ডোমেট্রিয়ামে যে লেয়ার আছে, যেটা এন্ডোমেট্রিয়াম মেনস্ট্রুয়েশনটা কেন হয় তার আগে জানি। এই এন্ডোমেট্রিয়ামের লেয়ার শেডিংটাকে বলি মেনস্ট্রুয়েশন। এখন এন্ডোমেট্রিয়ামের লেয়ারটা প্রেগনেন্সির সময় শেডিং হয় না, কারণ এই লেয়ারটা তখন আমাদের বাচ্চা তৈরি করতে বা বেড তৈরি করে, যেটাকে বলে ইমপ্লান্টেশন বেড, এই বেডটাকে তৈরি করতে সাহায্য করে। সেই জন্য প্রেগনেন্সির সময় মেনস্ট্রুয়েশন হয় না, যদি হয় সেটা অ্যাবনর্মাল,
সেটা আমাদের জন্য উদ্বেগের কারণ। তো ইনজেকশন দিয়ে কি হয়, ইনজেকশনের মধ্যে দেখা যাচ্ছে এটা দিয়ে এখান থেকে যে রক্তগুলো যেগুলো থাকে প্রথম অবস্থায় সেগুলো সবগুলো টেনে নিয়ে আসা হয়, এটা কি বলা হচ্ছে এমআর। এমআর মানে কি মেনস্ট্রুয়েশনটাকে রেগুলার করে দিল, বের করে দিল। এখানে কনসেপশনাল যে প্রোডাক্টগুলো ছিল, এটার ভিতরে যে প্রোডাক্টগুলো ছিল সব প্রোডাক্টগুলোকে ইনজেকশন দিয়ে বাইরে বের করে নিয়ে আসলো। এটা তোমাদের হয়তো নাই বইয়ে, যেটা আমি একটু এক্সট্রা পড়িয়ে রাখলাম। কখন করতে হবে, যে দেখা যাচ্ছে যে মেনস্ট্রুয়েশন হওয়া মানে দেখা যাচ্ছে তাদের সাসপেক্ট, তারা ধারণা করতেছে যে হতে পারে প্রেগনেন্সি, কিন্তু এরকম যদি মনে করা 14 দিনের পরে মধ্যে এই জিনিসটা করতে হবে। মিসিং পিরিয়ড যে 14 দিন হয়ে যায়, দেখা যাচ্ছে গত মাসে প্রেগনেন্সি কি বলে মেনস্ট্রুয়েশন হয়েছে 10 তারিখে, আর পরের মাসে দেখা যাচ্ছে 10 তারিখে না হয়ে দেখা যাচ্ছে যে 25 তারিখ হয়ে যাচ্ছে, এখনো হচ্ছে না। এবং তারা যদি দেখা যাচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকে এবং তাদের জন্য মনে হচ্ছে যে সাসপিশিয়াস কেস, তখন তারা এমআর করানোর জন্য ক্লিনিকে যেতে পারে, মেনস্ট্রুয়েশন রেগুলেশন করার জন্য যেতে পারে। উইদিন 14 days হ্যাভিং মিস নর্মাল সাইকেল উইদিন দ্য নোয়িং দ্যাট শি ইজ প্রেগনেন্ট, সে যদি মনে করে তারাকে নর্মাল সাইকেল হতে হবে, ঠিক আছে, এটা একটা কন্ডিশন দিয়ে দিছি কিন্তু নর্মাল সাইকেল। অনেকের দেখা যাচ্ছে যে সাইকেল ঠিক মতো হয় না, হ্যাঁ অনেকদিন পর পর হয়, তাদেরকে কিন্তু আবার এমআর করানো সাজেশন দেওয়া যেতে পারে না। এখানে কন্ডিশন থাকতে হবে যে তার সাসপেক্টেড কেস হতে হবে, তাহলেই হচ্ছে এই এমআর বা মেনস্ট্রুয়েশন রেগুলেশন যে জিনিসটা বলে এটা এখানে দেওয়া হয়। এখানে ক্যানুলা থাকে এরকম লম্বা, হ্যাঁ এটা বড় একটা এরকম থাকে, এখান থেকে সেই জিনিসটা টান দিয়ে রক্ত ভ্যাকুয়াম নেগেটিভ প্রেসার দিয়ে বাইরে বের করা হয়, বাস। তো এই হচ্ছে আজকে আমার টোটাল ক্লাসটা ছিল, ফ্যামিলি প্ল্যানিং যে জিনিসটা খুব সহজ একটা পড়া, এবং এখান থেকে প্রতি বছর এই যে দেখতেছি কোশ্চেন আসতেছে, এবং ভাইবা বোর্ডও এখান থেকে অনেক কোশ্চেন আসে, আইডিসিডি থেকে কোশ্চেন করে অনেক। এই যেগুলো বলছি এটার বাইরে আর কোনো কোশ্চেনই আসে না, এইগুলো জানলে খালি যথেষ্ট না, আমি মনে করি যে বেশি। থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্তই থাকুক। তাহলে আমরা এখন তোমাদের কোনো কোশ্চেন যদি থাকে সেই কোশ্চেন গুলো নিব আমরা এখন।